Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদের স্বাগত। প্রিভিয়াস ভিডিওতে আমি আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ বেকারত্ব নিয়ে আলোচনা করেছি। বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট কি, কেন, কত ধরনের আনএমপ্লয়মেন্ট হয়, অর্থাৎ টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, এবং ফিউ ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করেছি। তোমাদের উদ্দেশ্যে যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে আমি বলবো সবার প্রথম পার্ট 1-এর ভিডিওটি দেখে নিও, না হলে কিন্তু এই আনএমপ্লয়মেন্ট সম্পর্কে অর্থাৎ বেকারত্ব সম্পর্কে তোমাদের ধারণাটা সুস্পষ্ট হবে না। পার্ট 1-এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পার্ট 1-এর ভিডিওটি দেখার পর তোমরা এই পার্ট 2-এর ভিডিওটি দেখবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কজেস অফ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের কারণ, ইম্প্যাক্টস অফ আনএমপ্লয়মেন্ট অর রেজাল্টস অফ আনএমপ্লয়মেন্ট অর এফেক্ট অফ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের ফলাফল, এবং স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অর্থাৎ ভারতবর্ষের সরকার এই আনএমপ্লয়মেন্টকে ফাইট করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে বা কি কি প্রজেক্ট লঞ্চ করেছে, কি কি স্কিম লঞ্চ করেছে, এই নিয়ে আজকের বিষয়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইউর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ সাবজেক্ট ইজ ইকোনমিক্স অ্যান্ড টুডেজ টপিক ইজ আনএমপ্লয়মেন্ট পার্ট 2। সবার প্রথমেই চলো আমরা জেনে নিই কজেস অফ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের কারণগুলো কী কী। বেশ কিছু পয়েন্টের আকারে আমি তোমাদের কাছে এই কারণগুলো উপস্থাপন করব। নাম্বার 1, লার্জ পপুলেশন অর্থাৎ প্রচুর পরিমাণ পপুলেশনের জন্য জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়। নাম্বার 2, লো অর নো এডুকেশনাল লেভেলস অ্যান্ড ভোকেশনাল স্কিলস অফ ওয়ার্কিং পপুলেশন অর্থাৎ পড়াশুনোর প্রতি ঝোঁক কম বা সঠিক এডুকেশনাল কোয়ালিফিকেশান না থাকা এবং ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল স্কিলের অভাব। এত একটা হিউজ পপুলেটেড নেশনে, এত বড় একটা দেশে লাইক ইন্ডিয়া, যে এডুকেশন লেভেল রয়েছে, সেই এডুকেশন লেভেল এবং ভোকেশনাল স্কিলের যে ট্রেনিং প্রয়োজন, সেই স্কিল না থাকার জন্য কিন্তু আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে অধিক জনসংখ্যা অর্থাৎ লার্জ পপুলেশন, এবং নাম্বার 2, ল্যাক অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড ভোকেশনাল স্কিলস। নেক্সট নাম্বার 3 পয়েন্ট হচ্ছে ইনঅ্যাডিকুয়েট স্টেট সাপোর্ট অর্থাৎ রাজ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। লিগাল কমপ্লেক্সিটিস রয়েছে, এছাড়াও লো ইনফ্রাস্ট্রাকচারাল, ফিনান্সিয়াল অ্যান্ড মার্কেট লিঙ্কেজেস টু স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ অর স্মল বিজনেস মেকিং such enterprises unviable with cost and compliance overruns অর্থাৎ ছোট যে ব্যবসা রয়েছে সেক্ষেত্রে ফিনান্সিয়াল আর্থিক অসুবিধা এবং কটেজ ইন্ডাস্ট্রির পতন বা অবমূল্যায়ন ঘটছে, যেই পরিমাণে আমাদের মুদ্রাস্ফীতি বাড়ছে এবং অবমূল্যায়ন ঘটছে, এই সমস্ত কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও huge workforce associated with informal sector due to lack of required educational skills which is not captured in any employment. For example, domestic helpers, construction workers, এই যে ডোমেস্টিক হেল্পার্স রয়েছে যারা বিভিন্ন ঘরোয়া কাজে সাহায্য করছে বা কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের সঙ্গে জড়িত রয়েছে, এই সমস্ত ইনফর্মাল সেক্টরগুলো যে রয়েছে সেখানে কিন্তু একটা এডুকেশনাল এবং স্কিলের প্রয়োজন রয়েছে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলছি, 5 নম্বর পয়েন্ট, পয়েন্ট নাম্বার 5 অর কজ দ্য সিলেবাস টট ইন স্কুলস অ্যান্ড কলেজেস বিং নট অ্যাজ পার দ্য কারেন্ট রিকোয়ারমেন্টস অর্থাৎ স্কুল কলেজে যে সিলেবাস রয়েছে সেটা বর্তমান যে প্রয়োজনীয়তা বা বর্তমান যে পরিস্থিতি কাজের ক্ষেত্রে প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু সিলেবাসের একটা গঠনমূলক সিলেবাস
হচ্ছে না এবং স্কুল কলেজে সেই অনুযায়ী পড়াশুনো হচ্ছে না, যার ফলে কিন্তু একটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। এর আগে ভিডিওতে আমি পার্ট 1-এ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কী তা নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কী। তাহলে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কেন হচ্ছে? কারণ স্কুল কলেজে সমসাময়িক যে পরিমাণ রিকোয়ারমেন্ট রয়েছে স্কিলের বা ইন্ডাস্ট্রিতে, সেই অনুযায়ী কিন্তু সিলেবাস পড়ানো হয় না। নেক্সট কজ কি? ইনঅ্যাডিকুয়েট গ্রোথ অফ ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ গঠনমূলক পরিস্থিতি নেই, ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে উন্নত হচ্ছে না, লো ইনভেস্টমেন্টস হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোতে, যার ফলে এমপ্লয়মেন্টের কিন্তু একটা পোটেনশিয়ালিটি রয়েছে সেকেন্ডারি সেক্টরের ক্ষেত্রে, একটা রেস্ট্রিকশান তৈরি হচ্ছে। এর আগে আমরা আলোচনা করেছি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, সেক্টরস অফ ইকোনমি, বেসিক যে ইকোনমিক্সের চ্যাপ্টার রয়েছে বা বেসিক যে ইকোনমিক্সের ওপর ভিডিওটি রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লো প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচারাল সেক্টর combined with lack of alternative opportunities for agricultural workers, which makes transition from primary to secondary and tertiary sectors difficult. অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টরে কম পরিমাণ অথবা যে অল্টারনেটিভ অপরচুনিটি পাওয়া যাচ্ছে শিফট করার সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টরে, তার ফলে কিন্তু এগ্রিকালচার সেক্টর অনেকটাই মার খেয়ে যায় বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে। ফর এক্সাম্পল, ধরো একজন চাষির ছেলে, সে এখন বড় হয়ে পড়াশুনো করে এডুকেটেড হয়ে সে নিশ্চয়ই আর চাষ করতে চাইবে না, সে হয়তো সেকেন্ডারি বা টার্সিয়ারি সেক্টরে নিজেকে শিফট করার চেষ্টা হবে বা চেষ্টা করবে। সেই ক্ষেত্রে এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ ল্যাক দেখা যাবে এমপ্লয়ির, কারণ সেক্ষেত্রে তারা চেষ্টা করবে, তাদের ঝোঁক থাকবে ফর আ বেটার অপরচুনিটি। এছাড়াও লাস্ট ইন দ্য লিস্ট, রিগ্রেসিভ সোশ্যাল নর্মস দ্যাট ডিটার উইমেন ফ্রম টেকিং অর কন্টিনিউইং এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থার যে নিম্নমুখী চিন্তাভাবনা, আমাদের সমাজ ব্যবস্থার যে চিন্তাভাবনার রয়েছে, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন এমপ্লয়মেন্টে কিন্তু অনুৎসাহিত করা হয়, উৎসাহিত করা হয় না। তো অনেক মহিলা, যদিও বর্তমান পরিস্থিতিতে আস্তে আস্তে উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে এবং যার ফলে মহিলারাও কর্মক্ষেত্রে নামছে, কিন্তু একটা সময় ছিল বা এখনও বিশেষ বিশেষ কিছু এরিয়াতে রয়েছে যেখানে কিন্তু মহিলাদের সেভাবে বাইরে বেরোনো যায় না, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশান থেকে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা এমপ্লয়মেন্টের ল্যাক দেখতে পাওয়া যাচ্ছে। এরপর চলো কজগুলো নিয়ে আলোচনা করলাম, এবার এফেক্টস বা ইম্প্যাক্টগুলো নিয়ে আলোচনা করা যাক। ইম্প্যাক্টস অর এফেক্টস অফ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের ফলাফল। দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট গিভস রাইজ টু দ্য প্রবলেম অফ পোভার্টি, অর্থাৎ বেকারত্বের ফলে স্বাভাবিকভাবেই পোভার্টি বা দারিদ্রতার কিন্তু পরিমাণ বাড়তে থাকে। নাম্বার 2, young people after a long time of unemployment indulge in illegal and wrong activities for earning money, অর্থাৎ পড়াশুনো শেখার পর যুবক যুবতীরা কি করছে, একটা দীর্ঘমেয়াদী সময় ধরে যখন আনএমপ্লয়েড থাকছে, বেকার থাকছে, তার ফলে কিন্তু তারা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস বা রং অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত হয়ে পড়ছে, জড়িয়ে যাচ্ছে, না কিসের জন্য, না টাকা আর্ন করার জন্য। দিস অলসো লিডস টু ইনক্রিজ ইন ক্রাইম ইন দ্য কান্ট্রি, যার ফলে কিন্তু আমাদের দেশে ক্রাইমের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। Next, number 3 impacts. Unemployed persons can easily be enticed by antisocial elements. This makes them lose faith in democratic values of the country. যারা আনএমপ্লয়েড ব্যক্তি রয়েছে তারা খুব সহজেই, খুব ইজিলি বিভিন্ন অ্যান্টিসোশ্যাল কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ছে, যার ফলে তাদের আমাদের দেশের যে ডেমোক্রেটিক ভ্যালু রয়েছে তার প্রতি কিন্তু আস্থা হারাচ্ছে।
Next, number 4, impact. It is often seen that unemployed people end up getting addicted to drugs and alcohol or attempt suicide, leading losses to the হিউম্যান রিসোর্সেস অফ দ্য কান্ট্রি। এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা বেকার বা আনএমপ্লয়েড ব্যক্তি তারা অনেক সময় বিভিন্ন অ্যাডিকশানে জড়িয়ে পড়ে, লাইক ড্রাগস, বিড়ি, সিগারেটস, অ্যালকোহল এটসেট্রা। ইভেন তারা বেকারত্বে একটা ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট করে থাকে, যার ফলে কিন্তু হিউম্যান রিসোর্স যে রয়েছে আমাদের দেশের তা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। নেক্সট, লাস্ট পয়েন্ট বলছি, ইম্প্যাক্ট অর এফেক্ট অফ আনএমপ্লয়মেন্ট। ইট অলসো affects economy of the country as the workforce that could have been gainfully employed to generate resources actually gets dependent on the remaining working population, thus escalating socio-economic costs for the state. For instance, উদাহরণসহ বলছি আমি, 1% increase in unemployment reduces the GDP by 2%, অর্থাৎ 1% যদি আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় তাহলে জিডিপি কিন্তু 2% কমে যায়। পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে কোনো দেশের যে হিউম্যান রিসোর্স রয়েছে সেটা যদি ঠিকঠাক কাজকর্ম না করে সেক্ষেত্রে কিন্তু জিডিপি কমে যায় এবং তার সেই দেশের ইকোনমিক স্ট্যাটাসও কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হতে থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে কজেস কী কী কারণে আনএমপ্লয়মেন্ট হয় এবং ইম্প্যাক্টস বা এফেক্টস অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের কারণগুলো কী কী আমরা জানলাম। এরপর চলো জেনে নিই যে আমাদের ভারতবর্ষের সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী স্টেপস নিয়েছে, কী কী স্কিমস তৈরি করেছে টু প্রিভেন্ট আনএমপ্লয়মেন্ট, টু এনকারেজ দ্য ইউথস টু গেট এমপ্লয়েড, অর্থাৎ কী কী এরকম স্কিম আমাদের ভারতবর্ষের সরকার স্টার্ট করেছে যাতে কিনা বেকারত্বের সমস্যাটাকে কিছুটা হলেও মেকআপ করা সম্ভব হয় বা বেকারত্বের সমস্যাকে মেটানো সম্ভব হয়। নাম্বার 1 যে স্কিমটা আমি বলবো, আইআরডিপি। দ্য ফুল ফর্ম অফ আইআরডিপি ইজ ইন্টিগ্রেটেড অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল ইন দ্য ইয়ার 1980 সালে টু ক্রিয়েট ফুল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন রুরাল এরিয়াস, অর্থাৎ গ্রামের দিকে পুরোপুরি একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য 1980 সালে কিন্তু আইআরডিপি অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। নেক্সট 2 নম্বর প্রোগ্রাম হচ্ছে ট্রাইসেম, TRYSEM। ট্রাইসেম, the full form of TRYSEM is Training of Rural Youth for Self-Employment. ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। এই স্কিমটা লঞ্চ করা হয় এবং শুরু করা হয় ইন 1979। 1979 সালে এই ট্রাইসেম প্রজেক্টটি বা ট্রাইসেম স্কিমটি লঞ্চ করা হয়েছিল। কী কারণে না, এর উদ্দেশ্য ছিল দ্য অবজেক্টিভ অফ ট্রাইসেম ওয়াজ টু হেল্প আনএমপ্লয়েড রুরাল ইউথ বিটুইন দ্য এজ গ্রুপ অফ 18 to 35 years to acquire skills for self-employment. Priority was given to SC/ST youth and women. অর্থাৎ 1979 সালে এই উদ্দেশ্য নিয়ে এই ট্রাইসেম চালু করা হয়েছিল যাতে 18 থেকে 35 বছরের সমস্ত মানুষকে, ইউথকে, যুবকদের একটা ট্রেনিং দেওয়া হয় নিজেদের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার জন্য, এবং প্রায়োরিটি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে SC/ST এবং মহিলাদের। নেক্সট যে স্কিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো স্কিমকে মার্জ করা হয়েছিল বাই মার্জিং দ্য 2 erstwhile প্রোগ্রামস। এই দুটো প্রোগ্রাম কি কি? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম NREP এবং রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম RLEGP। এই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, যেগুলোকে শর্টলি টার্মড অ্যাজ NREP এবং RLEGP, এটাকে মার্চ করে নতুন একটা স্কিম আনা হয়, তার নাম রাখা হয় জহর রোজগার যোজনা অর্থাৎ JRY। এই JRY জহর রোজগার যোজনা ওয়াজ স্টার্টেড উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 1989।
1989 সালের 1 এপ্রিল থেকে কিন্তু JRY লঞ্চ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে 80:20 এই রেশিওতে শেয়ারিং থাকবে বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট। সেন্ট্রাল গভর্নমেন্ট 80% এবং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে 20%। নেক্সট স্কিমটা নিয়ে আলোচনা করব, সেটা MNREGA। MNREGA অর্থাৎ MNREGA, যার ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই প্রোগ্রামটি বা এই স্কিমটি একটা এমপ্লয়মেন্ট স্কিম। এটা শুরু করা হয় 2005 সালে, যেখানে একটা সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করা হয় যে মিনিমাম 100 দিনের কাজ প্রতি বছর দেওয়া হবে সেই সমস্ত পরিবারকে যারা অ্যাডাল্ট মেম্বার রয়েছে এবং আনস্কিল্ড লেবার রয়েছে। দিস অ্যাক্ট প্রোভাইডস রাইট টু ওয়ার্ক টু পিপল। দিস অ্যাক্ট প্রোভাইডস রাইট টু ওয়ার্ক টু পিপল অর্থাৎ 100 দিনের কাজ 2005 সালে লঞ্চ হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের মাধ্যমে, MNREGA। এছাড়াও রয়েছে PMKVY অর্থাৎ যার ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। 2015 সালে এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা লঞ্চ করা হয়। It has an objective of enabling a large number of Indian youth to take up industry relevant skill training that will help them securing a better livelihood। অর্থাৎ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015 সালে লঞ্চ করা হয় বেশ কিছু যুবকদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ট্রেনিংয়ের মাধ্যমে জব সিকিউরিটি দেওয়া, যার ফলে তাদের জীবনযাপনের ধারার বা জীবনের মান উন্নয়ন ঘটতে পারে। এছাড়াও রয়েছে স্টার আপ ইন্ডিয়া স্কিম। স্টার আপ ইন্ডিয়া স্কিম, এই স্কিমটা লঞ্চ করা হয় 2016 সালে and it aims at developing an ecosystem that promotes and nurtures entrepreneurship across the country। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভারতীয়দের জন্য এই স্টার আপ ইন্ডিয়া স্কিম চালু করা হয়, যাতে মানুষরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেদেরকে স্বনির্ভর করতে পারে। এই স্কিমটা স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম লঞ্চড ইন 2016 সালে লঞ্চ করা হয়। এইমস টু ফেসিলিটেট ব্যাঙ্ক লোনস বিটুইন ₹10 লাখ অ্যান্ড 1 crore, যেক্ষেত্রে 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ব্যাঙ্ক লোন ফেসিলিটি দেওয়ার কথা বলা হয়। 1 SC or ST borrower and at least 1 women borrower পার ব্যাঙ্ক ব্রাঞ্চ। অর্থাৎ একটা ব্যাংকের ব্রাঞ্চে একজন এসসি অথবা একজন এসটি এবং অ্যাটলিস্ট একজন মহিলা যেন এখান থেকে বড়োয়ার থাকে, এই 10 লাখ থেকে 1 কোটি লোন নিয়ে তারা যেন স্বনির্ভর হতে পারে এবং নিজেরা একটা নতুন স্টার আপ করতে পারে, অর্থাৎ নিজেরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারে। এবং For this reason, setting up a greenfield enterprise was taken। এই কারণে একটা ব্রাঞ্চে কিন্তু একটা গ্রিনফিল্ড এন্টারপ্রাইজের কথাও ভাবা হয় বা ভাবা হয়েছিল। তাহলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম বেকারত্বের কারণ, বেকারত্বের ফলাফল এবং আমাদের গভর্নমেন্টের কি স্কিম করেছে টু ফাইট against unemployment. With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.